খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজ বিএনপির দোয়া মাহফিল। শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সর্বস্তরের মানুষের ঢল। গুলশানের শোক বয়ে বিশিষ্ট জনদের স্বাক্ষর। দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়েছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি। খালেদা জিয়ার নেতৃত্বের অনুপস্থিতি রাজনীতিতে সংকটের শঙ্কা। বিশ্লেষকদের ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা ও জন আস্থার উপর নির্ভর করছে আগামী নেতৃত্ব। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান, সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। ত্রিমুখী লড়াইয়ের আভাস রংপুর 2 আসনে। অভিজ্ঞতায় এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী। যাচাই বাছাই শেষে মনোনয়ন বৈধ 5 জনের। অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক। বন্ধ রাখা হয়েছে দোকান। রি-রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজ করার দাবি। নববর্ষ উদযাপনের সময় সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কমপক্ষে 40 জনের প্রাণহানি, আহত শতাধিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি। আজ বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদ সহ দেশব্যাপী সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হবে। এর আগে গতকাল ভোর থেকেই কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার যারা শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন, তাদের অধিকাংশই রাজনীতির বাইরের মানুষ। বেলা 12টার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা। সমাধিসৌধের ভেতরে কোরআন খতমও করেছেন একদল মানুষ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসহীন নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী, সাধারণ মানুষ সবাই। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী তানজিন শাফিন। যাচ্ছে তার কাছে। শাফিন, শীতের সকাল, এই মুহূর্তে জিয়া উদ্যানে কি শ্রদ্ধা জানাতে আসা মানুষের সমাগম আছে? মারফি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর থেকে জিয়া উদ্যানের এই জায়গাটি বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আজকে সাপ্তাহিক ছুটির দিনের ভোর থেকেই আমরা দেখেছি যে দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে ছুটে এসেছেন তাদের প্রিয় নেত্রীর যে সমাধি তা দেখার জন্য, এখানে দাঁড়িয়ে তার জন্য দোয়া কামনার জন্য, তার আত্মার মাগফিরাত কামনার জন্য তারা এখানে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা উপস্থিতি রয়েছে, যেহেতু অনেক মানুষের সমাগম দিনব্যাপী হবে ধারণা করা যাচ্ছে, তাই সকল ধরনের নিরাপত্তা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা এখানে যারা আগত রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পরে এই জায়গাটির তাৎপর্য এখন কতটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই জায়গাটি বরাবরই আমাদের কাছে খুব সম্মানের একটা জায়গা, যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে শুয়ে আছে। এখন তার পাশেই তার সহধর্মিণী আমাদের দেশমাতা আপসের নেত্রী শুয়ে আছে। এটা আসলে একটা আবেগের জায়গা, আরেকটা হচ্ছে আনন্দের, যে আমাদের দুজন নেতা, আমাদের প্রাণপ্রিয় দুজন নেতাই একসাথে এখানে শুয়ে আছে। এটা আমাদের জন্য আসলে বড় একটা পাওয়া, যে আমরা আসলে এখানে যখন আসি বিভিন্ন প্রোগ্রামে বা যখন মঞ্চে আমাদের মন খারাপ হয় আমরা এখানে আসি। আমরা আজকে যেদিন থেকে ওনাকে এখানে সমাধিত করা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা আসতেছি, এখানে এসে আমাদের শান্তি লাগতেছে, দুজনকে আমরা একসাথে পাচ্ছি। আসলে এই জায়গাটিতে এখন তাৎপর্য অনেকটা বেশি, কারণ বলছিলেন যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে সমাহিত ছিলেন, এবং পরবর্তীতে যিনি এই দলটির হাল ধরেছিলেন দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী
তিনি এখানে সমাহিত হবার পরে জায়গাটির যে তাৎপর্যতা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এবং নেতাকর্মীদের ছাপিয়ে সাধারণ মানুষের নেতা ছিলেন তিনি। দেশের মানুষকে তিনি দলের ঊর্ধ্বে গিয়ে দেখেছেন, তাই সেই ভক্তি শ্রদ্ধা নিয়েই অনেক সাধারণ মানুষ আসছেন। ভাবগাম্ভীর্যের সাথে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য। তো এখনো পর্যন্ত জিয়া উদ্যানের এই পরিস্থিতি আমার কাছে ছিল। মারফি। জি শাফিন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর উপলক্ষে এই কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শোক বইতে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও ব্যবসায়ী নেতারা। শেষ দিনে স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতারাও। খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শূন্যতায় বাংলাদেশ। শুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম, সংকট আর সাফল্যের। রাষ্ট্রীয় শোকের সাথে বিএনপিও পালন করছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সপ্তাহব্যাপী শোক কর্মসূচি। এই শোক শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রে সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। গুলশানে বিএনপি কার্যালয়ে শেষ দিনও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ। এসেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী, ভিন্নমত আর দলের রাজনৈতিক নেতারাও। বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি ও ছাত্র শিবির নেতৃবৃন্দ। কীভাবে কর্মসংস্থান হতে পারে এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান তিনি। কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে অঙ্গীকারবদ্ধ জামাত। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। উনি থাকলে কত ভালো হতো, আরও বেশি এই দেশ পেত। তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। মানুষের এত ভালোবাসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতি প্রমাণ করেছে
সার্কের চেতনা এখনও জাগ্রত ও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। জানাজায় অংশগ্রহণের পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীও তার সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ 12 ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের পর তিনি তার পূর্বের পেশাগত ভূমিকায় ফিরে যাবেন বলেও জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক, তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য এখন সব দলের নেতৃত্ব। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি দেশের রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে। তবে আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস। মোকাবেলা করতে হবে ভোটের রাজনীতিতে জনতার আস্থা অর্জন, ব্যক্তির নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ। আহমেদ রেজা জানাচ্ছেন এর বিস্তারিত। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন 4 দশকের বেশি সময়। তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে। যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া, মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি। নেতাকর্মীদের বিশ্বাস, খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা, অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে। এই শূন্যতা আমরা দেশনায়ক তারেক রহমানের মধ্যে আমরা পাবো। শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদও বেশি, যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপই তৈরি করবে। অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে ঘটাতে পারেন, তাহলে উনি হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে, সবাই দাবি করছে তাই। তার মা যতদিন জীবিত ছিলেন, মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই, তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা, এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন। 2007-এর পর থেকে রাজনীতির আলোচনায় স্পর্শকাতর বিষয় ছিল -2 ফর্মুলা। ঘটনা প্রবাহে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা। রাজনীতির এমন মেরুকরণে এর আগে কখনো পড়েনি বাংলাদেশ। ফলে বর্তমান রাজনীতি হবে শূন্যস্থান পূরণের। ব্যক্তির দক্ষতা, প্রজ্ঞা, মেধা ও জনগণের আস্থার উপরেই নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতি ও সরকারের নেতৃত্ব, বলছেন বিশ্লেষকরা। নতুন যারা আসবেন নেতৃত্বে, তারা যে শূন্যস্থানটা তৈরি হচ্ছেন সেটার গুরুত্বটা তারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা, দেশের পলিটিক্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটা তারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, এবং সেই অনুযায়ী তারা কাজ করতে পারছেন কিনা। তাদের যে জায়গাটা ছিল যে দে কুড ইউনাইট, সবাইকে এক জায়গায় রাখতে পারতেন আর কি, ইউনিটিটা ধরে রাখতে পারতেন, এই জায়গাটা খুব এখন মিস করবো আমরা। তবে সব ছাপিয়ে ভোটের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ চলার প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, কতটা বিচক্ষণতার সঙ্গে তার পূর্বসূরীদের অনুসরণ করতে পারে তার উপর নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। ভোটের রাজনীতি, নেতৃত্বের চ্যালেঞ্জ আর সুশাসন ব্যবস্থাপনা, আগামীতে যেই দলের কিংবা দেশের নেতৃত্বে আসুক না কেন তাকেই সামলাতে হবে এমন জটিল সমীকরণ। তবে বিশ্লেষক এবং সাধারণ মানুষের মতামত, ইতিবাচকভাবে সবাইকে একতাবদ্ধ করে কাজ করতে হবে দেশের জন্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
রংপুর ২ আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। ৩ প্রতিদ্বন্দ্বীর ২ জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন ৫ প্রার্থী। রংপুর ২ সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৩,৮০,৯৮১ জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি একবার, জাতীয় পার্টি ৪ বার এবং আওয়ামী লীগ জয় পায় ৭ বার। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ২০০১ সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলা থেকে মানুষের কোনো অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করি না। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি। জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। ২০০৮ সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী ৩টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাগঞ্জ বদরগঞ্জের মধ্যে খুব শক্তিশালী। মনোনয়ন দাখিলকারী এই ৫ প্রার্থী যাচাই বাছাইয়ে টিকে ভোটের মাঠে সরব। যমুনেশ্বরী ও চিকলি নদী বেষ্টিত এই আসনে ৫৪ বছরেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিলও বন্ধ হয়ে গেছে আগেই। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক। এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান দুদিন ধরে বন্ধ। সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা। চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার। দোকান রয়েছে অন্তত ৩০০। দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগই আসে দুবাই, জাপান, সিঙ্গাপুর, চায়না, আমেরিকা ও ভারত থেকে। তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে। NEIR পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক। মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত। এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। কোনো ধরনের কোনো নেটওয়ার্ক, কোনো ফ্রিকোয়েন্সি, কোনো কিচ্ছু আসতেছে না। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রিতে আপনি এক রাতে ধ্বংস করতে পারেন। রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটা দোকানদার, হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে রেজিস্ট্রেশন করে রাখবো। আমার মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকে কিনে আবার আরেকজন পাচ্ছি না কাস্টমার। একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা, যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। NEIR এর সাথে যুক্ত হয়েছে ট্যাক্স। এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ। রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজকরণের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের। আমরা জমাইছি একটা ভালো কনফিগারেশনের ফোন নেওয়ার জন্য। তখন যদি এআইআর চালু হয়ে যাওয়ার পর আমরা আর ভালো ফোনটা নিতে পারবো না। ওই বাজেটে আমাদের কম দামে ফোন ইউজ করতে হবে। এখন মনে করেন মোবাইল এটা যদি সেল করতে যায় কেউ তো নিচ্ছে না। হ্যাঁ, ট্যাক্সের কারণে মানে মোবাইলটা নিচ্ছে না। এখন মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা ধরেন আমাদের হঠাৎ কোনো কারণে বিক্রি করতে হচ্ছে বা কাউকে দেওয়া লাগতেছে, তো আমরা হচ্ছে কি ওইটা তখন দিতে পারবো না। কারণ এটা অনেক বড় একটা জটিলতার মধ্যে আমরা যাচ্ছি। ব্যবসায়ী নেতাদের দাবি ২০,০০০ মোবাইল দোকানদারদের পাশাপাশি এই সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন কর্মচারী ও তাদের পরিবার। দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা।
গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশনা ছিল যে আপনাদেরকে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এর পরবর্তীতে হচ্ছে এনএআরটা চালু হবে। আমরা এনএআরের পক্ষেই ছিলাম, আমরা বলছিলাম যে গভর্নমেন্ট ট্যাক্স কমা। এই নির্বাচনের শিডিউলের মধ্যে কাজটা করা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে আন্দোলনের মুখে উস্কে দিয়ে দেশের একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা কাজ করছেন। পুরো বাংলাদেশের মধ্যে 20,000 ব্যবসায়ী আছে, 20 লক্ষ মানুষ পরিবার এখানে যে জড়িত আছে সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে, এই ড্রাইভার সরকারকে নিতে হবে। সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বছরের প্রথম দিনই বড় ধরনের ট্র্যাজেডি দেখল সুইজারল্যান্ড। বিলাসবহুল রিসোর্টের বারে লাগা আগুন কেড়ে নিয়েছে কমপক্ষে 40 জনের প্রাণ। দগ্ধ 115 পর্যটককে নেওয়া হয়েছে হাসপাতালে। এদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক, বাড়তে পারে হতাহতের সংখ্যা। সুইজারল্যান্ডে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি এটি, তবে নেপথ্যে নাশকতার কোনো কারণ নেই বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ। ইংরেজি বর্ষবরণ ঘিরে ব্যাপক আয়োজন চলছিল সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ক্রান্স মন্টানা স্কি রিসোর্টে। হঠাৎ করেই সেই উৎসব রূপ নেয় বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1:30টার দিকে রিসোর্টটির বারে হঠাৎ করে আগুনের সূত্রপাত। নিউ ইয়ার উপলক্ষে সেখানে কনসার্ট চলছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে শুরু হয় ছুটোছুটি, আটকা পড়েন অনেকে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ অজানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কনসার্টে আলোকসজ্জার জন্য ব্যবহৃত পাইরোটেকনিক্স থেকে আগুনের সূত্রপাত। বছরের প্রথম রাতেই ক্র্যান্স মন্টানার বারে যে আগুন লেগেছে তা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি। এটি ভয়াবহ মাত্রার বিপর্যয়। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই তরুণ। বিস্ফোরণের সময় বারটিতে কয়েকশো পর্যটক অবস্থান করছিলেন। নিউ ইয়ার কেন্দ্র করে দেশি বিদেশি বহু পর্যটকের সমাগম হয়েছিল সেখানে। হতাহতদের মধ্যে ফ্রান্স, ইতালি ও ব্রিটিশ নাগরিক রয়েছেন। সুইস আল্পসের জনপ্রিয় পর্যটক বহুল এলাকা হিসাবে বিবেচিত ক্রান্স মন্টানা স্কি রিসোর্ট। অনিক রহমান, যমুনা নিউজ। সেবা এবং আরোগ্য লাভের বদলে মুন্সিগঞ্জে হাসপাতালে গিয়ে ভবন ধসের আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2.5 লাখ মানুষের জন্য একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সুরাহা মেলেনি। কোথাও খসে পড়ছে পলেস্তরা, কোথাও দেখা দিয়েছে ফাটল। না, এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1998 সালে শুরু হয় 31 শয্যার হাসপাতালের কার্যক্রম। পরে 2018 সালে 50 শয্যায় উন্নীত করা হয় উপজেলার প্রধান এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির বেহাল অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগী, স্বজনসহ সংশ্লিষ্টরা। আমরা আসি বেশিরভাগ না পেরে আসি, চিকিৎসা করার জন্য বেশি আসতে হইব। এই মুহূর্তে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে তো মনে করেন আমাদের রিস্ক, বাঁচতে এসে আরো মরার দশা। ভবনের অবস্থা ভালো না। আমরা এখানে আসছি চিকিৎসার জন্য, যদি আমাদের চিকিৎসার সময় যদি ভবনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের কি অবস্থা হবে। ঝুঁকিপূর্ণ ভবনে প্রায় দুর্ঘটনার বিরূপ অভিজ্ঞতা আর সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে। আমরা তো আর এখানে কাজ ফেলে দিয়ে যেতে পারি না। এখনো পর্যন্ত রোগীদের উপরে পড়ে না, বাট এমনিতে তো বিভিন্ন জায়গা দিয়ে খসে খসে পড়ে যাচ্ছে। আমাদের এইচে আবু বকর নামে একজন এইচে আছে, ওনার উপর 6 সিলিং ভেঙে পড়ে প্রায় 7টা সিলি পড়েছে। বাথরুমের থেকে বাথরুমের পানি পড়ে খোলা পানি দূরে খুললে তখন ভয় করে আর পানি পড়ে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনের কথা, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুরাতন ভবন সংস্কার করতে গেলে কিছু না কিছু কাজেও কিন্তু কাজ করতে গেলে ঝুঁকি থাকে, কারণ কিছু কিছু ছাদের অবস্থা বেশি ভালো না। কাজ করতে গেলে জন্য আমাদের প্রত্যাশা হলো পুরাতন ভবনের পাশাপাশি নতুন ভবন করে দেওয়া। প্রতিদিন উপজেলার শত শত মানুষ চিকিৎসা সেবা পেতে হাজির হয় এই ঝুঁকিপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। গাইবান্ধায় গাছের নিচে চাপা পড়ে 2 বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার খামার রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল বিকেল থেকে মধুমিয়া ও মতিউর রহমানের বাড়িতে গাছ কাটার কাজ চলছিল। এ সময় পাশের বাড়ির ফিয়ামনি তার বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার কাজ দেখতে যায়। তবে গাছ কাটার সময় প্রয়োজনীয় সতর্কতা ছিল না। এক পর্যায়ে গোড়া কাটতে প্রায় 40 ফুট উচ্চতার গাছটি
হুমড়ে মুমড়ে দক্ষিণ দিকে ভেঙে পড়ে। এতে চাপা পড়ে মৃত্যু হয় 2 বোনের। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করে অভিযুক্তরা। শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে গাছের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়েছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। গতরাতে রংপুর ঢাকা মহাসড়কের ফাঁসিতলা এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, জনি মিয়া, সিদ্দিকুর রহমান ও শরীফুল ইসলাম বগুড়া থেকে একটি মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ফাঁসিতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলে মৃত্যু হয় জনি মিয়া ও সিদ্দিকুর রহমানের। আহত হয় মোটরসাইকেলের আরেক আরোহী শরীফুল ও ট্রাকের এক হেলপার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, মধ্যরাত থেকেই নৌপথে কুয়াশা পড়তে থাকে। রাত 3টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এ সময় কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে 2টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় 2 পারে পারাপারের অপেক্ষায় রয়েছেন শতাধিক যানবাহন। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল বন্ধ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। যাচ্ছি তার কাছে। জিসান, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে? ছিন্নমূল মানুষের জন্য প্রশাসনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে? আরেকটি বিষয় জানাবেন, আর শীতজনিত কোনো রোগের প্রকোপ কেমন দেখছেন সেখানে? হাসপাতালের চিত্রটাই বা কেমন? মারফি, চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ কিন্তু অব্যাহত আছে। মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল 6টাও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে চারপাশ, এবং সেই সাথে সূর্যের ঝিলিক দেখা গিয়েছে। তাতে কোনো উত্তাপ নেই, প্রখরতা নেই। এই সূর্যের ঝিলিক যে দেখা গিয়েছে তাতেই কিন্তু আসলে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন এবং সূর্যের উত্তাপ নিয়ে চেষ্টা করছেন। অনেকে আছে কাজের সন্ধানে বের হয়েছেন, নানা প্রয়োজনে বের হয়েছেন। বের হওয়ার পরেও কিন্তু আসলে তারা খুব বেশি নিস্তার পাচ্ছেন না, কেননা ঘরেও যেরকম ঠান্ডা, বাইরেও কিন্তু একই রকম ঠান্ডা। অনেকে কাজ পাচ্ছেন না, বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষি শ্রমিক কিংবা দিনমজুর যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন কাজ না পেয়ে। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই তুলনায় আজকে রাস্তাঘাটে এমনিতেও সাধারণ মানুষের চলাফেরা অনেকটাই কম, যানবাহনের সংখ্যাও অনেকটাই কম। আমরা দেখছিলাম যে এখনো সূর্যের দেখা মিলেছে ঠিকই, কিন্তু ঘন কুয়াশাও আছে, যার ফলে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে পূর্বাভাস রয়েছে যে তাপমাত্রা আরো কিছুদিন অর্থাৎ সপ্তাহ জুড়ে এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে। আর ছিন্নমূল মানুষ কিংবা অসহায় মানুষ যাদের ঠিকানা নাই, যারা খোলা আকাশের নিচে বসবাস করে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গার 4টি উপজেলায়। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে অনেকাংশেই। এর মধ্যে শিশু এবং বৃদ্ধরাই বেশি, যারা ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং এইসব হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা কিন্তু আসলে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন এইসব শীতজনিত রোগ থেকে বাঁচার জন্য। মারফি, বছরের বেশিরভাগ সময়ে মাইনাস তাপমাত্রা। পৃথিবীর চির হিমায়িত অঞ্চলগুলোরও একটি এটি, যেখানকার বাসিন্দাদের একমাত্র বন্ধু কেবল বরফ। বলছি বিশ্বের সবচেয়ে শীতল শহর ইয়াকুতস্কের কথা। কঠিন প্রকৃতির সাথে লড়াই করেই প্রায় 3 লাখ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন সেখানে। সুমেরু বৃত্তের খুব কাছাকাছি অবস্থান হওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা পড়ে শহরটিতে। আবার গ্রীষ্মকালেও লক্ষ্য করা যায় তাপমাত্রার বিস্তর ব্যবধান। ইয়াকুতস্ক গ্রহের বসবাসযোগ্য সবচেয়ে শীতল স্থান। প্রকৃতি যেখানে বড়ই বৈরী। ভৌগোলিক কারণে সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শহরটির তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়ই হিমাঙ্কের নিচে থাকে। -40 ডিগ্রি সেলসিয়াস যেন একেবারেই ছেলে খেলা। কদিন আগেও -52 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল ইয়াকুতস্কের তাপমাত্রা।
উত্তর মেরু থেকে মাত্র 450 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এছাড়াও আশপাশে সমুদ্রের কোনো অবস্থান না থাকায় তাপমাত্রার ভারসাম্যকারী কোনো প্রভাব অঞ্চলটিতে পৌঁছায় না। এখানকার মাটির গঠনও অন্যরকম। মাটির উপর স্থায়ীভাবে জমে থাকা বরফ কখনোই গলে না। শত প্রতিকূলতার পরও সদা কর্মচাঞ্চল্যে ভরপুর ইয়াকুৎস্ক। শুধু তাই নয়, রাশিয়ার দ্রুত উন্নয়নশীল শহরগুলোর একটিও এটি। চমৎকার আবহাওয়া, শীতকাল এসে গেছে, ঠান্ডাও ঠিকঠাক মতন পড়েছে, ঠিকঠাক মতো পড়েছে। জমতে না চাইলে এখানে সঠিকভাবে পোশাক পরতে হবে। বাইরে গেলে প্রত্যেক মুহূর্তে সঙ্গে গরম চা রাখতে হবে। কথায় আছে আবহাওয়া কখনো খারাপ হয় না, খারাপ হয় পোশাক। উষ্ণ পোশাক পরুন, সব ঠিক থাকবে। এখন বাতাস নেই, তাই দুর্দান্ত মনে হচ্ছে। জানুয়ারি সবচেয়ে শীতল মাস হিসেবে বিবেচিত ইয়াকুৎস্কে। অবাক করার বিষয় হলো গ্রীষ্মকালে শহরটির তাপমাত্রা কখনো কখনো 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছায়, তবে তা খুবই স্বল্প সময়ের জন্য। পৃথিবীর আর কোথাও মৌসুম ভেদে তাপমাত্রার এমন হেরফের সচরাচর চোখে পড়ে না। খুব ঠান্ডা লাগে, বিশেষ করে সকালে যখন বাচ্চাকে নিয়ে বের হই। সন্ধ্যাবেলায়ও অনেক ঠান্ডা পড়ে, মানিয়ে নিচ্ছি। এরকম আবহাওয়া খুব পছন্দ। 1891 সালে সর্বনিম্ন -64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ইয়াকুৎস্কে। শহরটির বাসিন্দা আনুমানিক 3 লাখের কাছাকাছি। অনিক রহমান, যমুনা নিউজ। 16 নদ নদীর জেলা জামালপুর। এই জেলার 2 নদীর নাম এক করে বিল দেখিয়ে 3 যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। প্রবহমান নদী মাদারদাহকে বিল দেখিয়ে ইজারা দেয়া ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহালকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। 1986 সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। গেল 30 অক্টোবর 18টি জলমহালের সাথে 6 বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ। আরএস রেকর্ড অনুযায়ী 2024 সালের 23 অক্টোবর জেলার 16টি নদ নদীর মধ্যে মাদারদহ ও সাবারিয়া দুটি আলাদা নদী দেখানো হয়, যেখানে মাদারদহ নদীকে তেঘুরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিতমুখ পর্যন্ত 2 কিলোমিটার দেখানো হয়েছে, আর সাবারিয়া নদী উৎস এবং পতিতমুখ দেখানো হয় যমুনায়। দৈর্ঘ্য দেখানো হয় 5 কিলোমিটার। ইজারাযোগ্য জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদারদহ সাবরিয়া বিল আকারে দেখানো হয়। একসময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা। এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদীপাড়ের বাসিন্দাদের। নদী তো আমরা বিল বলি না, আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে গা গোসল ঠিকই করে নদী আগে মেলান্দরের আছিল, ওই মেলান্দরের চার মেলান্দরেরা ওরা কোনোদিন জমা দেয় না কিন্তু ওরা মাছ মেরে খাইছে। 2-4-5 বছর ধরে বন্যাতে আছে, চরপত আছে, বস এই চরপত আছে, সবাই খাল তো বিল। যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ। এদিকে সাবারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন। একখানি বালু পড়ছে, ওটা যার দহরে তাই বেচলো, আর একজনে কিনে নিয়ে ওই আবার কাইডি ব্যস্ত আছে, এইরকম মানে চলছে। আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই, আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়। আমরা জন্মের পর থেকেই দেখি এটা ডাক হয়, মাঝিরে ডাইকে না ওরা মাছ মারে। মাদারদহ এবং সাবারিয়া দুইটি আলাদা নদী, কিন্তু একটা দুষ্ট চক্রের কবলে পড়ে দীর্ঘদিন যাবৎ এই নদীটাকে ইজারা নিয়ে এখানে মানে ওপেন করার মতো যে নদী কেন্দ্রিক জীবিকায়নটা নষ্ট করা হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত জলমহালকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও খুদে বার্তায় পরবর্তী কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার। সর্বশেষ আরএস রেকর্ড অনুযায়ী মাদারদহ 2 কিলোমিটারের একটা নদী এবং সাবারিয়া 5 কিলোমিটারের একটা নদী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। প্রথম ইজারায় বিলটির মূল্য ধরা হয় 2,150 টাকা। বর্তমানে যা ধরা হয়েছে 2,31,250 টাকা। যমুনা থেকে বয়ে আসা এই নদীটি বর্ষাকালে খরস্রোতা হয়ে ওঠে, যদি এখন শুষ্ক মৌসুমে
মৃতপ্রায়, তবুও এটি নদী। এই নদীকে জেলা প্রশাসন বারংবার খাল দেখিয়ে ইজারা দিয়ে আসছিল। সেই ইজারার পিছনে রয়েছে বালু উত্তোলন সহ মাছ ধরার একটি গল্প। এই মাছ ধরার কারণে কিন্তু স্থানীয়রা নদীতে নামতে পারেনি। সে কারণে এই ইজারা বাতিল করে নদীকে নদীর মতো থাকতে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কাল পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করায় এবারের আয়োজন পিছিয়ে যায় 2 দিন। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ষষ্ঠবারের মতো বাণিজ্য মেলার 30তম আসর। স্টল রয়েছে 324টি। নিরাপত্তা জোরদারে থাকছে একাধিক ওয়াচ টাওয়ার ও পুলিশের টহল টিম। বরাবরের মতো এবারও ভালো বেচাকেনার আশা ব্যবসায়ীদের। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালেই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের। পূর্বাঞ্চলের স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ষষ্ঠবারের মতো বসছে এবারের আয়োজনটি। বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 324টি স্টল। এর মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, হংকং, ভারত এবং তুরস্কের প্রায় 11টি স্টল থাকছে এখানে। মেলার প্রধান প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে ঐতিহ্য এবং রফতানিমুখী পণ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে। থাকছে বাংলাদেশ স্কয়ার নামে বিশেষ প্রাঙ্গণ, যেখানে দেশের ইতিহাস সম্পর্কে ধারণা পাবেন দর্শনার্থীরা। শিশুদের জন্য থাকছে 2টি শিশু পার্ক। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে 3 দিন পেছানো হয় এর আনুষ্ঠানিকতা। এমন পরিস্থিতিতে সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সবার একটা টার্গেট থাকে যে 1 তারিখ, যে 1 জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন। সেই জায়গায় 3 তারিখ হয়েছে। 3 তারিখের ক্ষেত্রেও যদি মিডিয়া প্রচারণা থাকে, আশাবাদী এরকম এফেক্টেড কোনো কিছু হবে না। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা তো নর্মালি 1 তারিখ থেকেই আমাদের স্টাফগুলোকে সবগুলা করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে। তো আবেদন থাকবে হচ্ছে যে যেন আমাদের শেষের দিকে মেলাটা কিছুদিন বাড়াই দেওয়া হয়। সময় বাড়ানোর কারণে দেখা যায় কিছু কাজও বাড়ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 3 দিন সময় পাইছে। কিছু স্টল যারা মালিক আছে, স্টল মালিকরা, ওনারা কিছু কাজ আরো অ্যাড করতেছে যেহেতু সময় পাচ্ছে। নিরাপত্তা জোরদারে ওয়াচ টাওয়ার, পুলিশের টহল টিমের পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। যাতায়াতের সুবিধার্থে কুড়িল, খামারবাড়ি, খেজুরবাগান, নরসিংদী এবং গাজীপুর থেকে চালু থাকবে বিটিআরসির শাটল সার্ভিস। এইটা প্রশ্ন এখনই সময় হয় নাই, আমরা আগে শুরু করি। হ্যাঁ, প্রশ্নটা এখনো উপযুক্ত সময় না। ইট ইজ টু আর্লি টু আস্ক দ্য কোশ্চেন এন্ড অলসো দ্য আনসার। এবারের বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।